গল্প স্বল্পে আজ আপনাদের জন্য রয়েছে সত্যজিৎ রায়ের লেখা ফেলুদা সমগ্র থেকে ছিন্নমস্তার অভিশাপ। রহস্য রোমাঞ্চ ঔপন্যাসিক লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ু চোখের সামনে থেকে বইটা সরিয়ে ফেলুদার দিকে ফিরে বললেন, রামমোহন রায়ের নাতির সার্কাস ছিল, সেটা জানতেন? ফেলুদার মুখের উপর রুমাল চাপা, তাই সে শুধু মাথা নাড়িয়ে না জানিয়ে দিল। প্রায় 10 মিনিট ধরে পর্বত প্রমাণ খড় বোঝাই লরি আমাদের যে শুধু পাশ দিচ্ছে না তা নয়, সমানে পেছন থেকে রেলগাড়ির মতো কালো ধোঁয়া ছেড়ে প্রাণ অতিষ্ঠ করে তুলেছে। লালমোহনবাবুর গাড়ির ড্রাইভার হরিপদবাবু বারবার হর্ন দিয়েও কোনো ফল হয়নি। লরির পেছনের ফুলের নকশা, নদীতে সূর্য অস্ত যাওয়ার দৃশ্য, হর্ন প্লিজ, টাটা, গুড বাই, থ্যাংক ইউ সব মুখস্থ হয়ে গেছে। লালমোহনবাবু সার্কাস সম্বন্ধে বইটা কিছুদিন হলো জোগাড় করেছেন। অনেকদিন আগের লেখা বই, নাম বাঙালির সার্কাস। বইটা ওর ঝোলার মধ্যে ছিল। লরির জ্বালায় সামনে কিছু দেখবার জো নেই বলে সেটা বার করে পড়তে শুরু করেছেন। ইচ্ছে আছে সার্কাস নিয়ে একটা রহস্য উপন্যাস লেখার, তাই ফেলুদার পরামর্শ অনুযায়ী বিষয়টা নিয়ে একটু পড়াশোনা করে রাখছেন। সার্কাসের কথা অবশ্যই এমনিতেই হচ্ছিল, কারণ আজ সকালেই রাঁচি শহরে দ্য গ্রেট ম্যাজেস্টিক সার্কাসের বিজ্ঞাপন দেখেছি। হাজারিবাগে এসেছে সার্কাস, আর আমরাও যাচ্ছি হাজারিবাগেই। ওখানে সন্ধেবেলা আর কিছু করার না থাকলে একদিন গিয়ে সার্কাস দেখে আসব, সেটাও 3 জনে প্ল্যান করে রেখেছি। শীতের মুখটাতে কোথাও একটা যাবার ইচ্ছে ছিল। লালমোহনবাবুর নতুন বই পুজোয় বেরিয়েছে, 3 সপ্তাহে 2000 বিক্রি। ভদ্রলোকের মেজাজ খুশ, হাত খালি। নতুন বইয়ের নাম ভ্যানকুভারের ভ্যাম্পায়ারে ফেলুদার আপত্তি ছিল। ও বলেছিল ভ্যানকুভার একটা পেল্লায় আধুনিক শহর, ওখানে ভ্যাম্পায়ার থাকতেই পারে না। তাতে লালমোহনবাবু বললেন, হর্নিম্যানের জিওগ্রাফির বই তন্ন তন্ন করে ঘেঁটে ওর মনে হয়েছে ওটাই বেস্ট নাম। ফেলুদা কোডারমায় একটা তদন্ত করে এসেছে গত সেপ্টেম্বরে। মক্কেল সর্বেশ্বর সহায়ের একটা বাড়ি আছে হাজারিবাগে, সেটা প্রায়ই খালি পড়ে থাকে। তাই ফেলুদার কাজে খুশি হয়ে ভদ্রলোক তার বাড়িটা অফার করেছেন দিন 10 জন্যে। চৌকিদার আছে, সেই দেখাশোনা করে আর তার বউ রান্না করে। খাওয়ার খরচ ছাড়া আর কোনো খরচ লাগবে না আমাদের। লালমোহনবাবুর নতুন অ্যাম্বাসেডরেই যাওয়া ঠিক হলো। বললেন, লং রানে গাড়িটা কীরকম সার্ভিস দেয় সেটা দেখা দরকার। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড দিয়ে আসানসোল, ধানবাদ হয়ে আসা যেত, কিন্তু শেষ পর্যন্ত খড়গপুর রাঁচি হয়েই আসাই ঠিক হলো। খড়গপুর পর্যন্ত ফেলুদা চালিয়েছে, তারপর থেকে ড্রাইভারই চালাচ্ছে। গতকাল সকাল 8টায় রওনা হয়ে খড়গপুরে লাঞ্চ সেরে সন্ধ্যায় রাঁচি পৌঁছই। সেখানে অ্যাম্বার হোটেলে থেকে আজ সকাল 9টায় হাজারিবাগ রওনা দেই। 50 মাইল রাস্তা, খালি পেলে 1.25 ঘন্টায় পৌঁছে যাওয়া যায়, কিন্তু এই লরির জ্বালায় সেটা নির্ঘাত দেরে গিয়ে দাঁড়াবে। আরও 5 মিনিট 5 হর্ন দেবার পর লরিটা পাশ দিল, আর আমরাও সামনে খোলা পেয়ে হাঁপ ছাড়লাম। দুপাশে বাবলা গাছের সারি, তার অনেকগুলোতেই বাবুইয়ের বাসা। দূরে পাহাড় দেখা যাচ্ছে, মাঝে মাঝে পথের ধারেও টিলা পড়ছে। লালমোহনবাবু বই বন্ধ করে দৃশ্য দেখে আহা বাহা করছেন, আর মাঝে মাঝে বেমানান রবীন্দ্রসঙ্গীত গুনগুন করছেন, যেমন অগ্রাণ মাসে ফাল্গুনের নবীন আনন্দে। ওর চেহারায় গান মানায় না। গলার কথা ছেড়েই দিলাম। মুশকিল হচ্ছে, উনি বলেন কলকাতার ডামাডোল থেকে বেরিয়ে নেচারের কন্ট্যাক্টে এলেই নাকি ওর গান আসে, যদিও স্টক কম বলে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট গান মনে আসে না। তবে এটা বলতেই হবে যে ওর দৌলতে এই 24 ঘন্টার মধ্যে সার্কাস সম্বন্ধে অনেক তথ্য জেনে ফেলেছি। কে জানতো আজ থেকে 100 বছর আগে বাঙালির সার্কাস ভারতবর্ষে এত নাম কিনেছিল। সবচেয়ে বিখ্যাত ছিল প্রফেসর বোসের গ্রেট বেঙ্গল সার্কাস। এই সার্কাসে নাকি বাঙালি মেয়েরাও খেলা দেখাতো, এমনকি বাঘের খেলাও। আর সেই সঙ্গে রাশিয়ান, আমেরিকান, জার্মান আর ফরাসি খেলোয়াড়ও ছিল। গাস বার্নস বলে একজন আমেরিকানকে রেখেছিলেন প্রফেসর প্রিয়নাথ বোস বাঘসিংহ ট্রেন্ড করার জন্য।
1920-এ প্রিয়নাথ বোস মারা যান, আর তারপর থেকেই বাঙালি সার্কাসের দিন ফুরিয়ে আসে। এই গ্রেট ম্যাজেস্টিক কোন দেশি সার্কাস মশাই? জিজ্ঞেস করলেন লালমোহনবাবু। দক্ষিণ ভারতেই হবে, বলল ফেলুদা। সার্কাসটা আজকাল ওদের একচেটে হয়ে গেছে। ভালো ট্র্যাপিজ আছে কিনা সেটাই হচ্ছে প্রশ্ন। ছেলেবেলায় হার্মস্টোন আর কার্লেকার সার্কাসে যা ট্র্যাপিজ দেখেছি তা ভুলবার নয়। লালমোহনবাবুর গল্পে নাকি ট্র্যাপিজের একটা বড় ভূমিকা থাকবে। শূন্যে সব লোমহর্ষক খেলার মাঝখানে একজন ট্র্যাপিজের খেলোয়াড় ঝুলন্ত অবস্থায় আরেকজনকে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে খুন করবে। রহস্যের সমাধান করতে হিরো প্রখর রুদ্রকে নাকি ট্র্যাপিজের খেলা শিখতে হবে। ফেলুদা শুনে বলল, যাক, একটা জিনিস তাহলে আপনার হিরোর এখন শিখতে বাকি। 72 কিলোমিটারের পোস্টটা পেরিয়ে কিছু দূর গিয়েই আর একটা অ্যাম্বাসেডর দেখা গেল। সেটা রাস্তার একধারে বনেট খোলা অবস্থায় দাঁড়িয়ে আছে, আর তার পাশেই দাঁড়িয়ে এক ভদ্রলোক হাত তুলে যে ভঙ্গিটা করছেন সেটা রেলের স্টেশনে খুব দেখা যায়। সেখানে সেটা গুড বাই, আর এখানে হয়ে গেছে থামতে বলার সংকেত। হরিপদবাবু ব্রেক কষলেন। আপনারা হাজারিবাগ যাচ্ছেন কি? ভদ্রলোকের বয়স 40-এর কাছাকাছি, গায়ের রং ফর্সা, চোখে চশমা, পরনে খয়েরি প্যান্টের উপর সাদা শার্ট আর সবুজ হাত কাটা পুলোভার। সঙ্গে ড্রাইভার আছে, যার শরীরের উপরের অর্ধেকটা এখন বনেটের নিচে। প্রশ্নের উত্তরে ফেলুদা আগে হ্যাঁ বলায় ভদ্রলোক বললেন, আমার গাড়িটা গন্ডগোল করছে, বুঝেছেন? বোধহয় সিরিয়াস, তাই ভাবছিলাম আপনি আমাদের সঙ্গে আসতে চাইলে আসতে পারেন। সো কাইন্ড অফ ইউ। ভদ্রলোক বোধহয় ভাবতে পারেননি যে না চাইতেই ফেলুদা অফারটা করবে। আমি ওখান থেকে একটা মেকানিক নিয়ে ট্যাক্সি করে চলে আসব, তাছাড়া আর কোনো দেখছি না। আপনার সঙ্গে লাগেজ কি? একটা সুটকেস, তবে সেটা অবশ্যই পরে নিয়ে যেতে পারি। এখান থেকে যেতে আসতে 3 কোয়ার্টারের বেশি লাগবে না। চলে আসুন। ভদ্রলোক ড্রাইভারকে ব্যাপারটা বুঝিয়ে দিয়ে আমাদের গাড়িতে উঠে আরও 2 বার বললেন, সো কাইন্ড অফ ইউ। তারপর বাকি পথটা আমরা কিছু না জিজ্ঞেস করতেই নিজের বিষয়ে এক গাদা বলে গেলেন। ওর নাম প্রীতিন্দ্র চৌধুরী। বাপ বছর 10 হলো রিটায়ার করে হাজারিবাগে বাড়ি করে আছেন। আগে রাঁচিতে অ্যাডভোকেট ছিলেন। নাম মহেশ চৌধুরী, এই অঞ্চলের নাম করা লোক। আপনি কলকাতাতেই থাকেন? জিজ্ঞেস করল ফেলুদা। হ্যাঁ, আমি ইলেকট্রনিক্সে। ইন্ডোভিশনের নাম শুনেছেন? ইন্ডোভিশন নামে একটা নতুন টেলিভিশনের বিজ্ঞাপন কিছুদিন থেকে কাগজে দেখছি, সেটা নাকি এদেরই তৈরি। আমার বাবার 70 পূর্ণ হচ্ছে কাল, ভদ্রলোক বললেন। বরদা আমার স্ত্রী আর মেয়েকে নিয়ে 3 দিনেক হলো পৌঁছে গেছেন। আমার আবার দিল্লিতে একটা কাজ পড়ে গিয়েছিল, আসা মুশকিল হচ্ছিল, কিন্তু বাবা টেলিগ্রাম করে মাস্ট কাম বলে। একটু থামাবেন গাড়িটা কাইন্ডলি? গাড়ি থামল। কেন তা বুঝতে পারছি না। ভদ্রলোক তার হাতের ব্যাগটা থেকে একটা ছোট্ট ক্যাসেট রেকর্ডার বার করে গাড়ি থেকে নেমে রাস্তার পাশেই একটা শালবনে ঢুকে মিনিট খানেকের মধ্যেই ফিরে এসে বললেন, একটা ফ্লাই ক্যাচার ডাকছিল, লাকিলি পেয়ে গেলাম। পাখির ডাক রেকর্ড করাটা আমার একটা নেশা। সো কাইন্ড অফ ইউ। ধন্যবাদটা অবশ্যই তার অনুরোধে গাড়ি থামানোর জন্য। আশ্চর্য, ভদ্রলোক নিজের সম্বন্ধে এত বলে গেলেও আমাদের কোনো পরিচয় জানতে চাইলেন না। ফেলুদা অবশ্যই বলে যে এক একজন লোক থাকে যারা অন্যের পরিচয় নেওয়ার চেয়ে নিজের পরিচয় দিতে অনেক বেশি ব্যগ্র। হাজারিবাগ টাউনে পৌঁছে ইউরেকা অটোমোবিলসে প্রীতিন্দ্রবাবুকে নামিয়ে দেবার পর আরও একবার সো কাইন্ড অফ ইউ বলে ভদ্রলোক হঠাৎ জিজ্ঞেস করলেন, ভালো কথা, আপনারা উঠছেন কোথায়? জবাবটা দিতে ফেলুদার গলা তুলতে হলো, কারণ গাড়ির কাছেই কেন জানি লোকের ভিড় জমেছে, আর সবাই বেশ উত্তেজিতভাবে কথা বলছে। কি বিষয়ে কথা হচ্ছে সেটা অবশ্যই পরে জেনেছিলাম। ফেলুদা বলল, সঠিক নির্দেশ দিতে পারবো না, কারণ এই প্রথম আসছি এখানে। এটা বলতে পারি যে ডিস্ট্রিক্ট বোর্ড রেস্ট হাউস আর কর্নেল মোহান্তির বাড়ির খুব কাছে। ও, তার মানে আমাদের বাড়ি থেকে মিনিট 7 হাঁটা পথ। টেলিফোন আছে? 742। বেশ বেশ। আর আমার নাম মিত্র,
পিসি মিত্র। দেখেছেন, নামটাই জানা হয়নি। ভদ্রলোককে ছেড়ে দিয়ে রওনা হবার পর ফেলুদা বলল, নতুন মাল বাজারে ছাড়ছে বোধহয়, টেন্স হয়ে আছে। বাতিগ্রস্ত, বললেন লালমোহনবাবু। ডিস্ট্রিক্ট বোর্ড রেস্ট হাউসের কথা জিজ্ঞেস করে আমাদের বাড়ির রাস্তা খুঁজে বার করতে কোনো অসুবিধাই হলো না। কর্নেল জিসি মোহান্তির নাম লেখা মার্বেল ফলকওয়ালা গেট ছাড়িয়ে 3টে বাড়ি পরেই এস সহায় লেখা বুগেনভিলিয়ায় ঢাকা গেটের বাইরে এসে হর্ন দিতেই একজন বেটে মাঝ বয়সী লোক এসে গেটটা খুলে দিয়ে সেলাম ঠুকল। মোরাম ঢাকা পথে খানিকটা এগিয়ে গিয়ে একতলা বাংলো টাইপের বাড়ির সামনে আমাদের গাড়ি থামল। মাঝবয়সী লোকটাও দৌড়ে এসেছে পিছন পিছন। জিজ্ঞেস করে জানলাম সেই চৌকিদার, নাম বুলাকি প্রসাদ। গাড়ি থেকে নেমে বুঝলাম কি নির্জন। বাংলোটা ঘিরে বেশ বড় কম্পাউন্ড। লালমোহনবাবু বললেন, অ্যাটলিস্ট 3 বিঘে। একদিকে বাগানে 3-4 রকম ফুল ফুটে আছে, অন্যদিকে অনেকগুলো বড় বড় গাছ, তার মধ্যে তেঁতুল, আম আর অর্জুন চিনতে পারলাম। কম্পাউন্ডের পাঁচিলের ওপর দিয়ে উত্তর দিকে একটা পাহাড় দেখা যাচ্ছে, সেটাই নাকি কানারি হিল। এখানে থেকে মাইল 2 বাড়িটা 3 জনের পক্ষে একেবারে ফরমাশ দিয়ে তৈরি। সামনে 3 ধাপ সিঁড়ি উঠে চওড়া বারান্দার পর পাশাপাশি 3টে ঘর, মাঝেরটা বৈঠকখানা আর দুদিকে 2টো শোবার ঘর। পিছন দিকে আছে খাবার ঘর, রান্নাঘর ইত্যাদি। সানসেট দেখা যাবে বলে লালমোহনবাবু পশ্চিমের বেডরুমটা নিলেন। সুটকেস থেকে জিনিস বার করে বাইরে রাখছি, এমন সময় বুলাকি প্রসাদ আমার ঘরে চা নিয়ে এসে ট্রেটা টেবিলের উপর রেখে যে কথাটা বলল, তাতে আমাদের দুজনেরই কাজ বন্ধ করে ওর দিকে চাইতে হলো। লালমোহনবাবু সবে ঘরে ঢুকেছেন, তিনিও দরজার মুখটাতেই দাঁড়িয়ে গেলেন। आप लोग जब बाहर जाए, বলল বুলাকি প্রসাদ, পয়দল জানে সে যারা संभाल के जाना। চোর ডাকাতের কথা বলছে নাকি মশাই? বললেন লালমোহনবাবু। नहीं बाबू, বাঘ ভাগিয়া ম্যাজেস্টি সার্কাস সে। সর্বনাশ, লোকটা বলে কি? জিজ্ঞেস করতে জানা গেল আজ সকালেই নাকি একটা তাগরাই বাঘ সার্কাসের খাঁচা থেকে পালিয়েছে। কি করে পালিয়েছে সেটা বুলাকি প্রসাদ জানে না, কিন্তু সেই বাঘের ভয়ে সারা হাজারিবাগ শহর তটস্থ। বাঘের খেলাই নাকি এক সার্কাসের, যাকে বলে স্টার অ্যাট্রাকশন। সার্কাসের বিজ্ঞাপনও যা দেখেছি তাতে বাঘের ছবিটাই সবচেয়ে বেশি চোখে পড়ে। ফেলুদার অবশ্যই চোখই আলাদা, তাই সে আমাদের চেয়ে বেশি দেখেছে। বলল, বাঘের খেলা যিনি দেখান তিনি নাকি মারাঠি, নাম কারান্ডিকার, আর নামটা নাকি বিজ্ঞাপনে দেওয়া ছিল। লালমোহনবাবু খবরটা শুনে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে বললেন, তার গল্পে বাঘ পালানোর ঘটনা একটা রাখা যায় কি না সেটা তিনি ভাবছিলেন। কাজেই এটাকে টেলিপ্যাথি ছাড়া আর কিছু বলা যায় না। তবে আপনি মশাই একেবারে ইনকগনিটো হয়ে থাকুন, গোয়েন্দা জানলে আপনাকে নির্ঘাত ওই বাঘ সন্ধানের কাজে লাগিয়ে দেবে। ইনকগনিটো অবশ্যই ইনকগনিটোর জটায়ু সংস্করণ। লালমোহনবাবু মাঝে মাঝে ইংরেজি কথায় এরকম ওলট পালট করে ফেলেন। খবরটা শুনে এত অবাক হয়ে গিয়েছিলাম যে তাকে আর শুধরে দেওয়া হলো না। ফেলুদা অবশ্যই অকারণে কখনো ওর পেশাটা প্রকাশ করে না, আর গোয়েন্দা বলে যে ওকে কেউ যে কোনো তদন্তে ফাঁসিয়ে দেবে সেটারও কোনো সম্ভাবনা নেই। বুলাকি প্রসাদ আরও বলল যে সার্কাসটা নাকি আগে শহরের মাঝখানে কার্জন মাঠে বসত, এইবারই নাকি প্রথম সেটা শহরের এক ধারে একটা নতুন জায়গায় বসেছে। এই মাঠটার উত্তরে নাকি বিশেষ বসতি নেই। বাঘ যদি সেদিক দিয়ে বেরোয় তাহলে রাস্তা পেরিয়ে কিছু দূর গিয়ে জঙ্গলে পাবে। কাছাকাছি আদিবাসীদের গ্রাম আছে, খিদে পেলে সেখান থেকে গরু বাছুর টেনে নিয়ে যাওয়া কিছুই আশ্চর্য নয়। মোট কথা ঘটনাটা চাঞ্চল্যকর। আফসোস এই যে হাজারিবাগের মতো জায়গায় এসে বাঘের ভয়ে স্বচ্ছন্দে হেঁটে বেড়ানো যাবে না। চা খাওয়ার পর লালমোহনবাবু প্রস্তাব করলেন যে দুপুরে একবার গ্রেট ম্যাজেস্টিকে ঢু মারা যাক। ঘটনাটা ঠিক কিভাবে ঘটেছে সেটা জানতে পারলে নাকি ওর খুব কাজে দেবে। ঢু মারা মানে কি টিকিট কেটে সার্কাস দেখার কথা ভাবছেন? ফেলুদা জিজ্ঞেস করল। ঠিক তা নয়, বললেন লালমোহনবাবু। আমি ভাবছিলাম যদি খোদ মালিকের সঙ্গে দেখা করা যায়,
অনেক ডিটেলস জানা যেত ওর কাছ থেকে। সেটা ফেলু মিত্তিরের সাহায্য ছাড়া সম্ভব নয়। দুপুরে বুলাকি প্রসাদের বউয়ের রান্না, মুরগির কারি আর অরহরের ডাল খেয়ে গাড়িতে করেই বেরিয়ে পড়লাম আমরা। বুঝতে পারলাম ফেলুদারও যথেষ্ট কৌতূহল আছে এই বাঘ পালানোর ব্যাপারে। বেরোবার আগে থানায় একটা ফোন করল। কোডারমায় ওকে বিহার পুলিশের সঙ্গে কাজ করতে হয়েছিল। সর্বেশ্বর সহায়কেও এখানে সবাই চেনে, তাই নাম করতেই ইন্সপেক্টর রাউত ফেলুদাকে চিনে ফেললেন। আসলে পুলিশের সাহায্য ছাড়া হয়তো এই জরুরি অবস্থায় সার্কাসের মালিকের সঙ্গে দেখা করা মুশকিল হতো। রাউত বললেন, সার্কাসের সামনে পুলিশের লোক থাকবে, ফেলুদার কোনো অসুবিধা হবে না। ফেলুদা এটাও বলে দিল যে সে কোনো রকম তদন্ত করতে যাচ্ছে না, কেবল কৌতূহল মেটাতে যাচ্ছে। সমস্ত শহরে যে সাড়া পড়ে গেছে সেটা গাড়িতে যেতে যেতে বেশ বুঝতে পারছিলাম। শুধু যে রাস্তার মোড়ে জটলা তা নয়, একটা চৌমাথায় দেখলাম ঢেড়া পিটিয়ে লোকদের সাবধান করে দেওয়া হচ্ছে। ফেলুদা একটা পানের দোকানে চারমিনার কিনতে নেমেছিল। সেখানে দোকানদার বলল যে বাঘটাকে নাকি উত্তরে ডাহিরি বলে একটা আদিবাসী গ্রামের কাছাকাছি দেখা গেছে, তবে কোনো উৎপাতের কথা এখনো শোনা যায়নি। সার্কাসের তাঁবু দেখলেই বুকের ভিতরটা কেমন জানি করে ওঠে। ছেলেবেলা ফেলুদার সঙ্গে কত সার্কাস দেখেছি সে কথা মনে পড়ে যায়। গ্রেট ম্যাজেস্টিকের সাদা আর নীল ডোরাকাটা ছিমছাম তাঁবুটা দেখলেই বোঝা যায় এটা জাত সার্কাস। তাঁবুর চূড়ায় ফরফর করে হলদে ফ্ল্যাগ উঠছে, চূড়ো থেকে বেড়া অবধি টেনে আনা দড়িতে আরও অজস্র রঙিন ফ্ল্যাগ। তাঁবুর গেটের বাইরে কমপক্ষে 1000 লোক, তারা অনেকেই টিকিট কিনতে এসেছে। বাঘ পালানোয় সার্কাস বন্ধ হয়নি, শুধু আপাতত বাঘের খেলাটাই স্থগিত। আরও কত রকম খেলা যে সে সার্কাসে দেখানো হয় সেটা হাতে আঁকা প্রকাণ্ড বড় বড় বিজ্ঞাপনে বোঝানো হয়েছে। শিল্পী খুব পাকা নন, তবে লোকের মনে চনমনে ভাব আনতে এই যথেষ্ট। পুলিশের লোক গেটের বাইরেই ছিল। ফেলুদা কার্ডটা দিতেই খুব খাতির করে ভিতরে ঢুকিয়ে দিল। বলল, মালিক মিস্টার কুট্টিকেও বলা আছে, তিনি তার ঘরে অপেক্ষা করছেন। তাঁবুটাকে ঘিরে বেশ খানিকটা জায়গা ছেড়ে তারপর টিনের বেড়া। এই বেড়ার মধ্যেই এক ধারে দাঁড়িয়ে আছে দ্য গ্রেট ম্যাজেস্টিক সার্কাসের মালিক মিস্টার কুট্টির ক্যারাভান। বলা যায় একটা সুদৃশ্য চলন্ত বাড়ি। দুপাশের সার বাঁধা কাচের জানালায় নকশা করা পর্দার ফাঁক দিয়ে টুকরো টুকরো রোদ ঢুকেছে ভিতরে আবছা অন্ধকারে। মিস্টার কুট্টি চেয়ার ছেড়ে উঠে আমাদের 3 জনের সঙ্গে হ্যান্ডশেক করে বসবার জন্য মিনি সোফা দেখিয়ে দিলেন। ভদ্রলোকের গায়ের রং মাজা, বয়স 50-এর বেশি না হলেও মাথার চুল ধপধপে সাদা। হাসলে বোঝা যায় দাঁতও চুলের সঙ্গে মানানসই, যদিও ফলস টিথ নয়। ফেলুদা প্রথমেই বলে নিল যে ও পুলিশের লোক নয়, সার্কাস ওর খুব প্রিয় জিনিস। গ্রেট ম্যাজেস্টিকের খ্যাতির কথাও জানে। হাজারিবাগে এসে সার্কাস দেখার ইচ্ছে ছিল। আফসোস এই যে একটা দুর্ঘটনার জন্য আসল খেলাটাই দেখা হবে না। সেই সঙ্গে লালমোহনবাবুরও পরিচয় করিয়ে দিল একজন বিশিষ্ট লেখক বলে। সার্কাস নিয়ে একটা গল্প লেখার কথা ভাবছেন মিস্টার গাঙ্গুলি। মিস্টার কুট্টি বললেন, সার্কাসে আসার আগে 6 বছর উনি কলকাতায় একটা জাহাজ কোম্পানিতে ছিলেন। বাঙালিদের ভালোবাসেন, তাই বাঙালিরাই নাকি সার্কাসের সত্যিকারের কদর করে। আমরা সার্কাস দেখায় নিরুৎসাহ বোধ করছি জেনে বললেন যে বাঘের খেলা ছাড়াও অনেক কিছু দেখার আছে গ্রেট ম্যাজেস্টিকে। কাল আমাদের স্পেশাল শো ছিল। হাজারিবাগের অনেক নাম করা লোককে আমরা ইনভাইট করেছিলাম, আপনাদেরও ইনভাইট করছি। ব্যাপারটা হলো কিভাবে? লালমোহনবাবু হিন্দি আর ইংরেজি মিশিয়ে জিজ্ঞেস করলেন। আসলে জিজ্ঞেস করেছিলেন শের তো ভাগা, বাট হাউ? ভেরি আনফর্চুনেট মিস্টার গাঙ্গুলি, বললেন মিস্টার কুট্টি। বাঘের খাঁচার দরজাটা ঠিকভাবে বন্ধ করা হয়নি। বাঘ নিজেই সেটাকে মাথা দিয়ে ঠেলে তুলে পালিয়েছে। তার উপর আরেকটা গলতি হয়েছে, এই যে টিনের বেড়ার একটা অংশ কে জানি ফাঁক করে বাইরে যাবে বলে শর্টকাট করেছিল, তারপর আর বন্ধ করেনি। কে দোষী সেটা আমরা বার করেছি, আর তার জন্যে প্রপার স্টেপ নিচ্ছি। ফেলুদা বলল, বম্বেতে একবার ঠিক এইভাবে বাঘ পালিয়েছিল না?
হ্যাঁ, ন্যাশনাল সার্কাস। শহরের রাস্তায় বেরিয়ে গিয়েছিল বাঘ, কিন্তু বেশি দূর যাবার আগেই রিং মাস্টার তাকে ধরে নিয়েছিল। এখানকার বাঘ পালানোর ব্যাপারে আরও খবর জানলাম কুট্টির কাছে। কম করে 50 লোক নাকি বাঘটাকে তাঁবুর বাইরে দেখেছে। এক পেট্রোল স্টেশনের মালিকের বাড়ির উঠোনে নাকি বাঘটা ঢুকেছিল। ভদ্রলোকের স্ত্রী সেটাকে দেখতে পেয়ে ভিড়মি যান। এক নেপালি ভদ্রলোক স্কুটারে যাচ্ছিলেন, তিনি বাঘটাকে রাস্তা পেরোতে দেখে সোজা ল্যাম্প পোস্টে ধাক্কা মেরে পাঁজরের 3টা হাড় ভেঙে এখন হাসপাতালে আছেন। আচ্ছা, আপনাদের তো রিং মাস্টার আছে নিশ্চয়ই? রিং মাস্টার কথাটা নতুন শিখে সেটা ব্যবহার করার লোভ সামলাতে পারলেন না জটায়ু। কে? কারান্দিকার। তার শরীর কিছুদিন থেকে এমনিতেই খারাপ যাচ্ছে। বয়স হয়েছে নিয়ারলি 40। ঘাড়ে একটা ব্যথা হয় মাঝে মাঝে, তাই নিয়েই খেলা দেখায়। আমার কথা শুনবে না, ডাক্তার দেখাবে না। মাসখানেক হলো, তাই আমি আর একজন লোক রেখেছি, নাম চন্দ্রন। কেরলের লোক, ভেরি গুড। সেও বাঘ ট্রেন করে। কারান্ডিকার অসুস্থ হলে সেই খেলা দেখায়। কাল স্পেশাল শোতে দেখিয়েছিল? ফেলুদা জিজ্ঞেস করল। কাল কারান্ডিকারই দেখিয়েছিল। একটা খেলা ও ছাড়া আর কেউ দেখাতে পারে না। খেলার ক্লাইম্যাক্সে 2 হাতে বাঘের মুখ ফাঁক করে তার মধ্যে মাথা ঢুকিয়ে দেয়। দুঃখের বিষয়, কাল একটা বিশ্রী গণ্ডগোল হয়ে যায়। 2বার চেষ্টা করেও যখন বাঘ মুখ খুলল না, তখন কারান্ডিকার হঠাৎ চেষ্টা থামিয়ে দিয়ে খেলা শেষ করে দেয়। ফলে হাততালির সঙ্গে তাকে কিছু টিটকেরিও শুনতে হয়েছিল। আপনি তাতে কোনো স্টেপ নেননি? নিয়েছি বই কি, পুরনো লোক, কিন্তু তাও কথা শোনাতে হলো। ও 17 বছর কাজ করছে সার্কাসে। প্রথম 3 বছর গোল্ডেনে ছিল, বাকি সময়টা এখানে। ওর যা নাম তা আমার সার্কাসে খেলা দেখিয়েই। এখন বলছে কাজ ছেড়ে দেবে। খুবই দুঃখের কথা, কারণ অন্তত আরও বছর 3 ও কাজ করতে পারত বলে আমার বিশ্বাস। বাঘ খুঁজতে সার্কাসের লোক যায়নি। কারান্ডিকারেরই যাবার কথা ছিল, কিন্তু ও রাজি হয়নি, তাই চন্দ্রনকে যেতে হয়েছে ফরেস্ট ডিপার্টমেন্টের লোকের সঙ্গে। লালমোহনবাবুর সাহস বেড়ে গেছে। বললেন, কারান্ডিকারের সঙ্গে দেখা করা যায়? কোনো গ্যারান্টি দিতে পারি না, বললেন মিস্টার কুট্টি। খুব মুডি লোক। মুরুগেশের সঙ্গে যান আপনারা, গিয়ে দেখুন সে দেখা করে কিনা। মুরুগেশ হলো মিস্টার কুট্টির পার্সোনাল বেয়ারা। সে বাইরেই দাঁড়িয়েছিল। মনিবের হুকুমে আমাদের 3 জনকে নিয়ে গেল রিংমাস্টারের তাঁবুতে। তাঁবুর ভিতরে 2টো ভাগ, একটা বসার জায়গা আর একটা শোবার। আশ্চর্য এই যে খবর দিতেই বেডরুম থেকে বেরিয়ে এলেন রিংমাস্টার। ভদ্রলোকের চেহারা দেখে বলে দিতে হয় না যে উনি একজন অত্যন্ত শক্তিশালী পুরুষ। বাঘের খেলা দেখানোর পক্ষে এর চেয়ে উপযুক্ত চেহারা আর হয় না। লম্বায় ফেলুদার সমান, চওড়ায় ওর দেড়া, ফর্সা রঙে কুচকুচে কালো চারা দেওয়া গোফটা আশ্চর্য খুলেছে। চোখের দৃষ্টি এখন উদাস হলেও হঠাৎ হঠাৎ একটা কথা বলতে জ্বলে ওঠে। ভদ্রলোক জানিয়ে দিলেন যে তিনি মারাঠি, মালায়ালাম, তামিল আর ভাঙা ভাঙা ইংরেজি আর হিন্দি জানেন। শেষের 2টো ভাষাতেই কথা হলো। কারান্ডিকার প্রথমেই জানতে চাইলেন আমরা কোনো খবরের কাগজ থেকে আসছি কিনা। বুঝলাম ভদ্রলোক লালমোহনবাবুর হাতে খাতা পেন্সিল দেখেই প্রশ্নটা করছেন। ফেলুদা প্রশ্নের জবাবটা যেন বেশ হিসেব করে দিল। যদি তাই হয় তাহলে আপনার কোনো আপত্তি আছে? আপত্তি তো নেই, বরং সেটা হলে খুশিই হব। এটা পাবলিকের জানা দরকার যে বাঘ পালানোর জন্য ট্রেনার কারান্ডিকার দায়ী নয়, দায়ী সার্কাসের মালিক। বাঘ 2 জন ট্রেনারকে মানে না, একজনকেই মানে। অন্য ট্রেনার আসার পর থেকে সুলতানের মেজাজ খারাপ হতে শুরু করেছিল। আমি সেটা মিস্টার কুট্টিকে বলেছিলাম, উনি গা করেননি। এখন তার ফল ভোগ করছেন। আপনি বাঘটাকে খুঁজতে গেলেন না যে? ফেলুদা জিজ্ঞেস করল। ওরাই খুঁজুক না, গভীর অভিমানের সঙ্গে বললেন কারান্ডিকার। লালমোহনবাবু বিড়বিড় করে ফেলুদাকে বাংলায় বললেন, একটু জিজ্ঞেস করুন তো, তেমন দরকার পড়লে উনি যাবেন কি না। খবরটা পেলে বাঘ ধরা দেখা যেত, অবশ্যই একা নয়, ইন ইউর কোম্পানি। খুব থ্রিলিং ব্যাপার হবে নিশ্চয়ই। ফেলুদা জিজ্ঞেস করাতে কারান্ডিকার বললেন যে বাঘকে গুলি করে মারার প্রস্তাব উঠলে তাকে যেতেই হবে, বাধা দিতে, কারণ সুলতান ওর আত্মীয়ের পাড়া। আমিও একটা জিনিস জিজ্ঞেস করার কথা ভাবছিলাম, শেষ পর্যন্ত ফেলুদাই করল।
আপনার মুখে কি বাঘ কোনোদিন আঁচড় মেরেছিল? নট সুলতান, বললেন কারান্ডিকার। গোল্ডেন সার্কাসের বাঘ গাল আর নাকের খানিকটা মাংস তুলে নিয়েছিল। কথাটা বলে কারান্ডিকার তার শার্ট খুলে ফেললেন। দেখলাম বুকে, পিঠে, কাঁধে কত যে আঁচড়ের দাগ রয়েছে তার হিসেব নেই। আমরা ভদ্রলোককে অনেক ধন্যবাদ দিয়ে উঠে পড়লাম। তাঁবু থেকে বেরোবার সময় ফেলুদা বলল, আপনি এখন এখানেই থাকবেন? কারান্ডিকার গম্ভীর হয়ে বললেন, আজ 17 বছর আমি সার্কাসের তাঁবুকেই ঘর বলে জেনেছি। এবার বোধহয় নতুন ডেরা দেখতে হবে। লালমোহনবাবু মিস্টার কুট্টিকে বলে রেখেছিলেন যে তিনি ম্যাজেস্টিকের পণ্ডশালাটা একবার দেখতে চান। মুরুগেশের সঙ্গে গিয়ে আমরা সার্কাসের অবশিষ্ট 2টি বাঘ, একটা বেশ বড় ভাল্লুক, একটা জলহস্তি, 3টে হাতি, গোটা 6 ঘোড়া আর সুলতানের গা ছমছম করা খালি খাঁচাটা দেখে বাড়ি ফিরতে ফিরতে হয়ে গেল 5টা। বুলাকি প্রসাদকে চা দেবার জন্য ডেকে পাঠাতে সে বলল, চৌধুরী সাহেবের বাড়ি থেকে একজন বাবু এসেছিলেন, বলে গেছেন আবার আসবেন। 6:30টায় এলেন প্রীতীন্দ্র চৌধুরী। ইতিমধ্যে সূর্য ডোবার সঙ্গে সঙ্গে ছপ করে ঠান্ডা পড়েছে। আমরা সবাই কোট পুলোভার চাপিয়ে নিয়েছি। লালমোহনবাবুর মাঙ্কি ক্যাপটা পরার মতো ঠান্ডা এখনও পড়েনি, কিন্তু ও টাক বলে উনি রিস্ক না নিয়ে এর মধ্যেই ওটা চাপিয়ে বসে আছেন। আপনি যে ডিটেকটিভ সেটা তো বলেননি। আমাদের 3 জনকেই অবাক করে দিয়ে বললেন প্রীতীন্দ্র চৌধুরী। বাবা তো আপনার মক্কেল, মিস্টার সহায়কে খুব ভালো করে চেনেন। সহায়কে জানিয়েছেন যে আপনারা এখানে আসছেন। বাবা বিশেষ করে বলে দিয়েছেন আপনারা 3 জনেই যেন কাল আমাদের সঙ্গে পিকনিকে আসেন। পিকনিক? লালমোহনবাবু ভুরু কপালে তুলে প্রশ্ন করলেন। বলেছিলাম না কাল বাবার জন্মদিন। আমরা সবাই যাচ্ছি রাজরাপ্পা পিকনিক করতে। দুপুরে ওখানেই খাওয়া। আপনাদের তো গাড়ি রয়েছে, 9টা নাগাদ আমাদের ওখানে চলে আসুন। বাড়ির নাম কৈলাস। আপনাদের ডিরেকশন দিয়ে দিচ্ছি, খুঁজে পেতে কোনো অসুবিধা হবে না। রাজরাপ্পা হাজারিবাগ থেকে মাইল 50 দূর। জলপ্রপাত আছে, চমৎকার দৃশ্য। আর একটা পুরনো কালী মন্দির আছে, নাম ছিন্নমস্তার মন্দির। এসব আমরা আসবার আগেই জেনেছি, আর পিকনিকের নেমন্তন্ন না হলে নিজেরাই যেতাম। প্রীতিনবাবু আরও বললেন যে আমরা যদি একটু আগে আগে যাই তাহলে মহেশবাবুর প্রজাপতি আর পাথরের কালেকশনটাও দেখা হয়ে যেতে পারে। কিন্তু পিকনিকে যে যাচ্ছেন আপনারা, বাঘ পালানোর খবরটা কি জানেন? ধরা গলায় প্রশ্ন করলেন জটায়ু। জানি বই কি, হেসে বললেন প্রীতিনবাবু। কিন্তু তার জন্য ভয় কি? সঙ্গে বন্দুক থাকবে, আমার বড়দা ক্র্যাক শট। তাছাড়া বাঘ তো শুনেছি উত্তরে হানা দিচ্ছে, রাজরাপ্পা তো দক্ষিণে, রামগড়ের দিকে। কোনো ভয় নেই। ঠিক হলো আমরা 8:30 নাগাদ মহেশ চৌধুরীর বাড়িতে পৌঁছে যাব। লালমোহনবাবু, কৈলাস নাম দিল কেন? মশাই, এর উত্তরে ফেলুদা বলল শিবের বাসস্থান কৈলাস, আর মহেশ শিবের নাম, তাই কৈলাস। প্রীতিনবাবু চলে যাবার কিছুক্ষণের মধ্যেই ঘুরঘুরটি অন্ধকার হয়ে এলো। আমরা বারান্দায় বেতের চেয়ারে এসে বাতিটা জ্বাললাম না, চাঁদের আলো উপভোগ করা যায় যাতে। ছিন্নমস্তার মন্দিরের কথাটা লালমোহনবাবু জানতেন না, তাই বোধহয় মাঝে মাঝে নামটা বিড়বিড় করছিলেন। 7 বারের বার ছিন বলেই থেমে যেতে হলো, কারণ ফেলুদা হাত তুলেছে। আমরা 3 জনেই চুপ। ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। এমন সময় শোনা গেল বেশ দূর থেকে, তাও গায়ের রক্ত জল করা বাঘের গর্জন। 1 বার, 2 বার, 3 বার। সুলতান ডাকছে। কোন দিক থেকে কত দূর থেকে সেটা বুঝতে হলে শিকারির কান চাই। আমি ভেবেছিলাম যে সার্কাসের বাঘ পালানোটাই বুঝি হাজারিবাগের আসল ঘটনা হবে, কিন্তু তা ছাড়াও যে আরও কিছু ঘটবে আর ফেলুদা যে সেই ঘটনার জালে জড়িয়ে পড়বে সেটা কে জানত। 23শে নভেম্বর মহেশ চৌধুরীর বার্থডে পিকনিকের কথাটা অনেক দিন মনে থাকবে, আর সেই সঙ্গে মনে থাকবে রাজরাপ্পার আশ্চর্য সুন্দর রুক্ষ পরিবেশে ছিন্নমস্তার মন্দির। কাল রাত্রে বাঘের ডাক শোনার পর থেকেই লালমোহনবাবুর মুখটা কেমন জানি হয়ে গিয়েছিল। ভাবছিলাম বলি উনি আমাদের ঘরে আমাদের সঙ্গে শোন।
আর ফেলুদা পশ্চিমের ঘরটা নিক, কিন্তু সেদিকে আবার ভদ্রলোকের গো আছে, চৌকিদারের কাছে টাঙিয়ে আছে জেনে, আর লোকটা বেটে হলেও সাহসী জেনে ভদ্রলোক খানিকটা আশ্বাস পেয়ে নিজের 3 সেলের টর্চের বদলে আমাদের 5 সেলটা নিয়ে অন্তত 10টা নাগাদ নিজের ঘরে চলে গেলেন। বড় টর্চ নেওয়ার কারণে এই যে, ফেলুদা বলেছে তীব্র আলো চোখে ফেললে বাঘ নাকি অনেক সময় আপনা থেকেই সরে পড়ে। অবশ্যই জানালার বাইরে যদি গর্জন শোনেন তখন টর্চ জ্বালানোর কথা, আর সেই টর্চ জানালার বাইরে বাঘের চোখে ফেলার কথা মনে থাকবে কিনা সেটা জানি না। যাই হোক, রাত্রে বাঘ এসে থাকলেও সে গর্জন করেনি, তাই টর্চ ফেলারও কোনো দরকার হয়নি। আমরা প্রীতিনবাবুর নির্দেশ অনুযায়ী ঠিক 8:30টার সময় কৈলাসের লাল ফটকের সামনে গিয়ে হাজির হলাম। বাইরে থেকে বাড়িটা দেখে লালমোহনবাবু মন্তব্য করলেন যে বোঝাই যাচ্ছে এ শিব হলো সাহেব শিব। সত্যি, বছর 10 আগে তৈরি হলেও বাড়ির চেহারাটা সেই 50 বছর আগের ব্রিটিশ আমলের বাড়ির মতো। দারোয়ান গেট খুলে দিতে আমরা গাড়িটা বাইরে রেখে কাকর বিছানো রাস্তা দিয়ে বাড়ির দিকে এগিয়ে গেলাম। আরও 3টে গাড়ি দাঁড়িয়ে আছে কম্পাউন্ডের এক পাশে। একটা কালকের দেখা প্রীতিনবাবুর কালো অ্যাম্বাসেডর, একটা সাদা ফিয়াট, আর একটা পুরনো হলদে পন্টিয়াক। একটা ক্লু পাওয়া গেছে মশাই। লালমোহনবাবু বাগান আর রাস্তার মাঝখানে সাদা রং করা ইটের বেড়ার পাশ থেকে একটা কাগজ কুড়িয়ে নিয়ে ফেলুদাকে দিলেন। ফেলুদা বলল, আপনি রহস্যের অবর্তমানেই ক্লুয়ের সন্ধান পাচ্ছেন? জিনিসটা কিরকম মিস্টেরিয়াস মনে হচ্ছে না? একটা রুল টানা খাতার পাতা, তাতে সবুজ কালিতে গোটা গোটা অক্ষরে লেখা কিছু অর্থহীন ইংরেজি কথা। মিস্টার কিছুই নেই, বোঝাই যাচ্ছে সেটা বাচ্চার হাতের লেখা। আর সেই কারণেই কথাগুলোর কোনো মানে নেই। যেমন ও কাহা, আর কাহা, LOKC। ও কাহা যে জাপানি নাম সে তো বোঝাই যাচ্ছে, বললেন লালমোহনবাবু। বাংলা নামটা না চিনে জাপানি নামটা চিনলে ফেললেন। বলে ফেলুদা কাগজটা পকেটে পুরে নিল। একজন ভীষণ বুড়ো মুসলমান বেয়ারা দাঁড়িয়েছিলেন গাড়ি বারান্দার নিচে। সে আমাদের সেলাম করে আইয়ে বলে ভিতরে নিয়ে গেল। একটা চেনা গলা আগে থেকেই পাচ্ছিলাম। বৈঠকখানার চৌকাট পেরোতেই প্রীতিনবাবু আমাদের দিকে এগিয়ে এলেন। আসুন আসুন, সো কাইন্ড অফ ইউ টু কাম। ঘরে ঢুকে প্রথমেই চোখ চলে যায় দেয়ালের দিকে। 3 দেওয়াল জুড়ে ছবির বদলে টাঙানো রয়েছে ফ্রেমে বাঁধানো মহেশ চৌধুরীর সংগ্রহ করা পিনে আটা সার সার ডানা মেলা প্রজাপতি। প্রতি ফ্রেমে 8টা, সব মিলিয়ে 64। আর তাদের রঙের বাহারে পুরো ঘরটা যেন হাসছে। যার সংগ্রহ তিনি সোফায় বসেছিলেন। আমাদের দেখে হাসিয়ে মুখে উঠে দাঁড়ালেন। বুঝলাম এককালে ভদ্রলোক বেশ শক্ত সুপুরুষ ছিলেন। টকটকে রং, দাড়ি গোঁফ পরিষ্কার করে কামানো, চোখে রিমলেস চশমা, পরনে ফিনফিনে ধুতি, গরদের পাঞ্জাবি আর ঘন কাজ করা কাশ্মীরি শাল। বুঝলাম এটা মহেশ চৌধুরীর 70 বছরের জন্মদিন উপলক্ষে স্পেশাল পোশাক। প্রীতিনবাবু শুধু ফেলুদার নামটাই জানেন, বাকি তাই দুজনের পরিচয় ফেলুদাকেই দিতে হলো। ভদ্রলোক কিছু বলার আগে লালমোহনবাবু আমাদের অবাক করে দিয়ে বললেন, হ্যাপি বার্থডে টু ইউ স্যার। ভদ্রলোক হো হো করে হেসে উঠলেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ, বুড়ো মানুষের আবার জন্মদিন, এসব আমার বৌমার কাণ্ড। যাক, আপনারা এসে গিয়ে খুবই ভালো হলো। ওয়্যার ইজ দ্য ডেড বডি? খুঁজে বার করতে অসুবিধা হয়নি তো? প্রশ্নটা শুনে আমার আর লালমোহনবাবুর মুখ একসঙ্গে হা হয়ে গেছে। ফেলুদা কিন্তু ভুরুটা একটু তুলেই নামিয়ে নিল। আগে না, অসুবিধা হয়নি। ভেরি গুড। আমি বুঝেছিলাম আপনি যখন গোয়েন্দা তখন আমার সাংকেতিক ভাষা বুঝতে পারবেন, তবে আপনার 2 বন্ধু মনে হচ্ছে বোঝেননি। ফেলুদা বুঝিয়ে দিল, কই লাশ হচ্ছে কই লাশ। এবারে লক্ষ্য করলাম ঘরের ঠিক মাঝখানে একটা চিতা বাঘের ছালের উপর বসে একটি বছর 5-এর মেয়ে ডান হাতে একটা চিমটের মতো জিনিস দিয়ে বাঁ হাতে ধরা একটি বিলেতি ডলের ভুরুর জায়গায় এক মনে চিমটি কাটছে। বোধহয় পুতুলের ভুরু প্লাগ করা হচ্ছে। আমি ওর দিকে চেয়ে আছি বলেই বোধহয় মহেশবাবু বললেন, ওটি আমার নাতনি,
ওর নাম জোড়া মৌমাছি। আর তুমি জোড়া কাটারি, বলল মেয়েটি। বুঝলেন তো মিস্টার মিত্তির? ফেলুদা বলল, বুঝলাম, আপনার নাতনি হলেন বিবি আর আপনি তার দাদু। লালমোহনবাবু আমাদের দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে আছেন দেখে বুঝিয়ে দিলাম, বিবি হচ্ছে বি বি, আর দাদুর দা হলো কাটারি আর দু হলো দুই। ফেলুদা আর আমি অনেক সময় বাড়িতে বসে কথার খেলা তৈরি করে খেলি, তাই এগুলো বুঝতে অসুবিধা হলো না। আজ এই পর্যন্তই। পড়ছিলাম সত্যজিৎ রায়ের ফেলুদা সমগ্র থেকে ছিন্নমস্তার অভিশাপ, আজ প্রথম পর্ব। গল্প স্বল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।